সংকটের মধ্যে আমরা আছি। বাংলাদেশ সৃষ্টির পরে যে কয়েকটা দিন সংকটাপন্ন ছিল, আজকে আমরা ঠিক এরকম একটি সংকটাপন্ন অবস্থার মধ্যে আজকে বলতে হয়েছি। আপনারা জানেন যে বাংলাদেশে 5ই আগস্টের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘদিনের স্বৈর শাসক দীর্ঘ 15 বছর বাংলাদেশে জনগণের ঘাড়ে জগদ্দল পাথরের মধ্যে চেপে বসেছিল সেই শেখ হাসিনার সরকার। গত 5ই আগস্ট এদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে যিনি বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয় এবং সে একটা টার্নিং পয়েন্ট, সেটা ছিল 5ই আগস্ট। কিন্তু গত 17 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই শেখ হাসিনা সহ 11 সময় যে সরকার ছিল তাদের 17 বছর সকল নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই সরকারের পতন আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছে। আজকে যারা মাত্র 2 মাসের সেই কোটা আন্দোলন থেকে, কি কোটা আন্দোলন, বৈষম্য থাকতে পারবে না, সে কোটা আন্দোলনকে ঘিরে যারা আন্দোলন তৈরি করলো এবং পরবর্তীতে যখন এক দফার আন্দোলন আসলো, যারা নিজেদেরকে সরিয়ে নিল এবং সেই সুদূর বিদেশ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি বললেন এক দফার আন্দোলন এগিয়ে নিয়ে যেতে হবে, যখন এই ছাত্রদল সহ বাংলাদেশের সাধারণ জনগণ এবং সেই সব আন্দোলন প্রথম শুরু করলো, পরবর্তী সময় যারা কোটা আন্দোলন তারাও আমাদের এক দফার আন্দোলনে আসলো এবং এই এক দফার আন্দোলনকে এগিয়ে নিয়ে গেল। আমরা তাদের অবদানকে অস্বীকার করতে চাই না, কারণ আমরা বলেছি যে একটা আন্দোলন আমরা করছি, কিন্তু আমরা শেখ হাসিনাকে নামাতে পারছি না। কিন্তু এমন একটা সময় আসবে, একটা আন্দোলনের স্ফুলিঙ্গ যখন ছড়িয়ে পড়বে তখন হাসিনার পতন হবে। যেভাবে আমরা এরশাদ বিরোধী আন্দোলন করেছি, দীর্ঘ 9 বছর এরশাদ বিরোধী আন্দোলন করেছি, এরশাদের পতন করতে পারছিলাম না। কিন্তু যখন ডাক্তার শামসুল আলম মিলনের হত্যার মধ্য দিয়ে একটা আন্দোলন তৈরি হলো, যে আন্দোলনের শিকার সারা বাংলাদেশে ছড়িয়ে পড়লো এবং এরশাদের পতন হলো, ঠিক তেমনি ভাবে আন্দোলনের স্পিলুগিরিটা করেছে এই যে ছাত্র জনতা। আজকে যারা নিজেদেরকে একক দাবি করছে যে আন্দোলন তারাই করেছে, এবং আমি শুধু আজকে এই ছেলেদের, আমাদের বাচ্চার বয়সী যারা, তাদেরকে আমি দোষ দিব না। আজকে সরকার প্রধান যখন বলেন বিদেশে গিয়ে এই আন্দোলনের মাস্টার মাইন্ড একজনকে দেখিয়ে তিনি বলে দিলেন এই আন্দোলনের মাস্টার মাইন্ড। কিসের আন্দোলনের মাস্টার মাইন্ড? সে আন্দোলনের মাস্টার মাইন্ড তো আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি বিদেশ থেকে সমস্ত রাজনৈতিক দলকে সংগঠিত করে তিনি এক দফার আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছেন। এবং তিনি কি করলেন? একটি রাজনৈতিক দল জন্ম হলো 28শে ফেব্রুয়ারি, যে রাজনৈতিক দলকে তিনি তার নিজের রাজনৈতিক দলের মতো করে তিনি পরিচিত করলেন। তিনি বললেন এই প্রজন্মকে এগিয়ে দিতে হবে, তাদের আমি উন্নতি কামনা করি। আমরা বাংলাদেশের মানুষ তখনই বুঝতেছিল যে একজন রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান নিরপেক্ষ থাকলে একটি রাজনৈতিক দলের প্রতি যখন তার এইভাবে তার সমর্থন চলে যায় তখন সে নিরপেক্ষ থাকতে পারে না। এবং পরবর্তীতে আমরা দেখেছি আজকে যে কথা আমাদের এখানে ভাইরা বলেছেন যে মনে হচ্ছে এই সরকার চালাচ্ছে এনসিপি, এই এনসিপির এই ইস্তেফাকা ছেলেদের হাতে আজকে এই রাষ্ট্রের দায়িত্ব চলে গেছে। আজকে এই ইস্তেফাকাদেরকে, আজকে এই ছাত্রদেরকে নষ্ট করেছে এই ইউনিশ সরকার। কারণ আমরা আন্দোলন করেছি, 90-এর আন্দোলনে আমাদের দুধ হয়ে আছে, আমরা আন্দোলন করে আজকে সাথে পতন ঘটিয়েছি। আমরা তো সেদিন সরকারের ভাগ হইনি, আমরা তো সেদিন বলি নাই যে আমাদেরকে মন্ত্রী এমপি দিতে হবে। আমরা বলেছি আমাদের দায়িত্ব আন্দোলন করা, আমরা আন্দোলন করেছি। আমরা 2 নেত্রীকে একত্র করে আমরা দেশের রাজ্যসভা তাদেরকে বলেছি যে রাজনীতি আন্দোলন করার দায়িত্ব ছিল ছাত্রদের, আন্দোলন করেছি, রাষ্ট্র চালানোর দায়িত্ব রাজনীতিবিদদের। আপনারা 2 নেত্রী বসে সিদ্ধান্ত নেন দেশ কিভাবে পরিচালিত হবে, এবং সেভাবে 91 নির্বাচন হলো এবং তত্ত্বাবধায়ক সরকার আসলো, সেভাবে দেশের নেতৃত্ব সেখানে চলে গেল। আমরা তো সেদিন এই আন্দোলনে শরিক হইনি। কিন্তু এই প্রজন্মের ছাত্ররা তারা আজকে কত চালাক, তারা আজকে সরকারের একটা অংশ হয়েছে, ভালো কথা, তাদেরকে অংশ করেছে। যখন রাজনৈতিক দলটি গঠন করা হলো তখন কেন তাদেরকে পদত্যাগ করানো হলো না? আজকে এই কয়েকটি ছেলের কারণে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমতা
আজকে হুমকির সম্মুখীন হয়ে পড়েছে। আজকে গত কয়েকটা দিন ধরে বাংলাদেশের মানুষের আবার একটু উৎকণ্ঠার মধ্যে আমরা পড়ে গেছি। এই এনসিপির এই যে আজকে সচিব ভুইয়া, সে যে আজকে একটা সরকারের একটা অংশ হয়ে আছে, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ আছে, তার বাবার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, তার পিএস এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে। আজকে তার পিএস 6 মাসে আর্ন করেছে 310 কোটি টাকা, আর হাসিনার ওই চাকর বাকর 16 বছর আয় করেছে 400 কোটি টাকা। সেখানে মার্জিন করে দেখা যায় যে তার দুর্নীতির পরিমাণ এখনকার এই উপদেষ্টা অনেক বেশি। এইভাবে আমরা বলতে চাই নাই, আমরা বিএনপির প্রথম থেকে বলেছে যে আমরা নির্বাচন চাই, সংস্কার হচ্ছে, সংস্কারের মধ্যে সংস্কার তো হয়েই গেছে। আমরা বলেছি দ্বিপক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে, বলেছে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সাথে ভারসাম্য ক্ষমতা থাকবে, হবে, বলেছি 70 অনুচ্ছেদ সংশোধন করতে হবে, হবে। তাহলে কেন নির্বাচন নিয়ে তালবাহানা হবে? সংস্কারও হচ্ছে, নির্বাচন হবে। আমরা বলেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। আর আমাদের আরেকটি রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক, তিনি সকালে বলে এক কথা, বিকালে বলে এক কথা, তিনি বলেন ডিসেম্বরে নির্বাচন, আবার বলে জানুয়ারিতে নির্বাচন। আমরা সেদিকে যেতে চাই না। আমরা আজকে সরকার প্রধানের কাছে এবং উপদেষ্টাদের কাছে প্রথম থেকে বলেছি একটি দেশের নির্বাচনের জন্য 3 মাসই যথেষ্ট। কারণ শাহাবুদ্দিন সাহেব 3 মাসে নির্বাচন করেন নাই। 90 আন্দোলনের পরে শাহাবুদ্দিন সাহেব 3 মাসের মধ্যে তিনি বলেছিলেন আমি সরকার প্রধান, তত্ত্বাবধায়ক সরকার প্রধান হতে পারি, কিন্তু আমাকে পরবর্তীতে আমি আমার প্রধান বিচারপতির আসনে ফিরে যাব। তিনি 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে তিনি আবার প্রধান বিচারপতির আসনে ফিরে গিয়েছিলেন। তাহলে 3 মাস সময় যথেষ্ট ছিল না? তারপর আমরা 18 মাস সময় দিয়েছি, প্রায় 18 মাস সময় দেওয়া হয়েছে। তারপর তিনি এই সরকার কেন নির্বাচন ডিসেম্বরের মধ্যে দেওয়ার জন্য সুনির্দিষ্ট রূপরেখা প্রণয়ন করা হচ্ছে না? আমরা মনে করি এই দেশের নির্বাচনকে দীর্ঘায়িত করার জন্য যারা বিনা ভোটে এই সরকারে আছে, যে উপদেষ্টারা, সেখানে এই যে বলে না এই প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টাদের আসনগুলো মানে আঠা দিয়ে লাগানো, এখানে বসলে কেউ আর উঠতে চায় না। আজকে যাদের 3 মাসে 6 মাসের মধ্যে নির্বাচন দিয়ে চলে যাওয়ার কথা, তারা 18 বছর নির্বাচনের কথা চিন্তা করছে না। তারা ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায়, তারা এই দেশের জনগণকে আবার আন্দোলনের মুখী করে তুলতে চায়। আজকে যখন শাহবাগে বিভিন্ন আন্দোলন, যখন এনসিপি শাহবাগ দখল করে, তখন কোনো দোষ হয় না। আর আমরা যখন ইশরাকের মেয়র হয়েছে, তার গ্যাজেট করা হয়েছে, তার শপথের দাবিতে যখন আন্দোলন হয়, তখন বলে যে বিএনপি মব করছে। আজকে যখন শাহবাগে মব করা, তখন কোনো দোষ কিছু হয় না। আজকে কেন ইশরাককে তো ভয় পাওয়া হচ্ছে? কারণ আমরা জানি এই মন্ত্রণালয়ের যে দায়িত্বে যে উপদেষ্টা আছে, এই 2 সিটি কর্পোরেশনের জন্য আমরা বলি না, যারা তাদেরকে বলে যে ইউটিউবার, সেই ইলিয়াস হোসেন, যারা তাদেরকে ক্ষমতায় বসিয়েছে বলে দাবি করে, সেই ইলিয়াস হোসেন বলেছে যে উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশনে কোটি কোটি টাকা বাণিজ্য করছে এই সচিব। এই সমস্ত কিছু ফাঁস হয়ে যাবে বিধায় আজকে ইশরাককে শপথ করতে দেওয়া হচ্ছে না। প্রিয় সাথী এবং বন্ধুরা, আমরা বলতে চাই যে এই সকল সমস্যার সমাধানের একটাই উপায়, এখন বর্তমান যে পরিস্থিতি, রাজনৈতিক সংকট উত্তরণে যে কথাটি এসেছে, যে একমাত্র প্রতীক হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। যদি সকলে মিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে গিয়ে এই সমস্যার সমাধানের জন্য একটি রাস্তা খুঁজে পেতে চায় এবং তিনি যদি একটি সঠিক পদ্ধতি বাতিয়ে দেন, তাহলে আমি মনে করি এই রাজনৈতিক সংকট উত্তরণে একটি সঠিক পন্থা এবং সময় হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে